তো বিলেটেড শুভ দোল সবাইকে, হ্যাপি হোলি সবাইকে। একটু দেরি হয়ে গেল কালকে, আজকে আর সকালবেলা আপনার থেকে যখন ভিডিও যাবে তো ততক্ষণে তো রাত হয়ে মাঝরাত হয়ে যাবে, ততক্ষণে ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো এখন চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16 শেষ, রাউন্ড অফ 8 হয়ে গেছে। এখন ইউরোপা লিগও কালকে ম্যানচেস্টার ইউনাইটেড কোয়ালিফাই করে গেল, অ্যান্ড অনলি টিম 72টা যে টিম এবারে চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপা লিগ মিলিয়ে যে টোটাল 72টা টিম, সেই 72টা টিমের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ইজ দ্য অনলি টিম যারা এখন অবধি ইউরোপে আনবিটেন, আর প্রিমিয়ার লিগে তারা 13তে, মানে আনপ্রেডিক্টেবিলিটির চরম। ঠিক আছে, যাই হোক, তো আর 3টে ম্যাচ নিয়ে কথা বলবো আমরা। রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে ম্যাচটার মধ্যে 120 মিনিটসে তা যা কিছু হয়নি, একটা পেনাল্টি নেওয়ার মধ্যে কিন্তু সব কিছু হয়ে গেছে টাই ব্রেকারের সময়। তো ওটা নিয়ে কথা বলবো আমরা। অ্যান্ড দেন লিভারপুল নকড আউট বাই পিএসজি অ্যাট অ্যানফিল্ড। মানে এটা এখন অবধি এই লেগের সব থেকে চাপের একটা রেজাল্ট। মানে পিএসজি বেটার টিম, অবশ্যই লুই এনরিকের আন্ডারে পিএসজি বেটার টিম, যেখানে উসমান ডেমবেলে ব্যালন ডিওর ক্লেম করার মতো পারফরমেন্স করছে। এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার্সদের মধ্যে উসমান ডেমবেলেকে ধরা হচ্ছে, যে প্লেয়ারটা একটা সময় হসপিটালে সময় বেশি কাটাতো ইনজুরির কারণে, সে এখন পিএসজির মেন প্লেয়ার। গোল করছে, গোল করাচ্ছে, টিমকে খেলাচ্ছে, অ্যাটাকিং থ্রেট চূড়ান্ত। কিন্তু এদিকে লিভারপুল আউট হয়ে গেল অ্যানফিল্ডে, যে লিভারপুল কিনা এই নতুন চ্যাম্পিয়ন্স লিগ যে ফিক্সচার বা সিস্টেম, যে নতুন ফরম্যাটটা হচ্ছে অ্যাকচুয়াল কথা, সেই ফরম্যাটেতে লিভারপুল 8টা ম্যাচের শেষে ছিল 1 নম্বরে। সেই লিভারপুলকে খেলতে হলো এগেনস্ট পিএসজি। ফার্স্ট লেগ তারা জিতলো, সেকেন্ড লেগে অ্যানফিল্ডে টাই ব্রেকারে তারা চ্যাম্পিয়ন্স লিগের বাইরে। তো লিভারপুলের কাছে তো অবশ্যই শকিং, কারণ প্রিমিয়ার লিগে লিভারপুল যে ফর্মে আছে, ইভেন চ্যাম্পিয়ন্স লিগেও যে ফর্মে ছিল, সেখানে লিভারপুলের এইভাবে বেরিয়ে যাওয়াটা, বিশেষ করে দেখুন বেরিয়ে যাওয়ার থেকে বড় কথা হচ্ছে দুটো যে লিগ, সেই দুটো লিগে কিন্তু লিভারপুলের পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না। মোহাম্মদ সালাহ সেকেন্ড লেগটার ফার্স্ট 10-20 মিনিটসে প্রবল ঝড় তুলেছিল একটা, কিন্তু পিএসজি খেলায় ফেরত চলে আসে। পিএসজি গোল মিস করেও, লিভারপুলও মিস করেছে, বাট পিএসজিরও কিছু ইজি চান্সেস মিস ছিল। যে গোলটা পিএসজি করেছে, বাট লিভারপুল যেটা কনসিড করলো সেটাও অদ্ভুত একটা ডিফেন্সে ভুল বোঝাবুঝিতে। বাট লিভারপুল নিজেদের পোটেনশিয়ালের ফুল খেলাটা খেলতে তো পারেনি, এটা তো মানতেই হবে। যে হয়তো সিজনে লিভারপুলের যে 2-3টে খারাপ ম্যাচ যাওয়ার কথা, সেটার মধ্যে একটা পড়ে গেল এই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, একটা পড়ে গেল তার মধ্যে, একটা বা দুটো লেগ যদি ধরেন। এখন ডোনারুমা যখন টাইব্রেকারের সময়, তখনই মনে হচ্ছিল যে অপোনেন্টে ডোনারুমা আছে, আর অ্যালিসন এমনি তো হয়তো ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার রাইট নাও, বাট পেনাল্টি সেভ করাতে অ্যালিসন কিন্তু আপ টু দ্য মার্ক নয় কোনো দিনই। বাট ডোনারুমা কিন্তু সেটা প্রুভ করেছে। প্রথম কথা, তার রিচ, সে এতটাই লম্বা, তার রিচ, তার রিফ্লেক্সেস, জাম্পিং, আর টাইব্রেকার সেভ যে কীভাবে ডোনারুমা এর আগেও করেছে, সেটা আমরা ইউরোতেও দেখেছিলাম, আমরা এখন আবার দেখলাম। সো ডোনারুমার জন্যই পিএসজি টাইব্রেকারে অ্যাডভান্টেজে ছিল। তো লিভারপুল পিএসজি ম্যাচ, এটাকে এখন রিয়াল মাদ্রিদ আর অ্যাথলেটিকো মাদ্রিদের যে ম্যাচটা হলো, সেই ম্যাচটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ 120 মিনিটসের ম্যাচটাতে প্রথম 20 সেকেন্ডসে গোল, ইনিশিয়াল স্টার্ট, সেখানে অ্যাথলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে সাপোর্টার্সরা তখন মোটামুটি পুরো মাঠ তখন ক্যাপচার করে নিয়েছে তারা, তাদের চেঁচানো, তার প্যাশনেট সাপোর্টার হয় অ্যাথলেটিকো মাদ্রিদের। রিয়াল মাদ্রিদকে তখন প্রথম 5-7 মিনিট খুঁজে পাওয়া যাচ্ছে না, দেন রিয়াল মাদ্রিদ চেষ্টা করছিল ম্যাচে কামব্যাক করার, পেশেন্সলি ফুটবল খেলে প্রপারলি চেষ্টা করছিল তারা, বাট পেরে উঠছিল না। ইন বিটুইন ভিনিসিয়াস জুনিয়রের ওই পেনাল্টিটা মিস করা। দেখুন, একটা ম্যাটার করে কি, যখন আপনার সামনে ওবলাক, ডোনারুমা,
নয়ার, যারা কিনা পেনাল্টি সেভের জন্য বিখ্যাত, এই ধরনের গোলকিপার যখন পড়ে যায় না, তখন অ্যাজ এ পেনাল্টি টেকার আপনার উপরও একটা সারাক্ষণ চিন্তা থাকে যে আই হ্যাভ টু টেক দ্য পেনাল্টি রাইট ইন্টু দ্য কর্নার বা সাইড নেটে। এটা একটা আলাদা প্রেশার তৈরি করে। ভিনিসিয়াসের যে টাইব্রেকারটা, মানে যেটা পেনাল্টিটা ভিনিসিয়াস মিস করলো, আমার এটা দেখে মনে হলো যে ভিনিসিয়াস পুরোপুরি টপ কর্নার হিট করার চেষ্টা করতে গিয়ে মিস করেছে। কারণ ওব্লাক ইজ সাচ আ গুড গোলকিপার। আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, ইভেন টাইব্রেকারও দেখবেন, ওব্লাক যে লাস্ট গোলটা, যেটা রুডিগারের গোলটা, সেটা কিন্তু ওব্লাক বাঁচিয়ে দিয়েছিল প্রায়। ইনার বারে লেগে ভেতরে ঢুকে যায়, হাতে লেগে ইনার বারে লেগে ভেতরে ঢুকে যেত। তো ভিনিসিয়াসের ওই টাইব্রেকার মিস করার পর রিয়াল মাদ্রিদ ম্যাচ থেকে পুরোপুরি হারিয়ে যেতে পারতো, যদি 89 মিনিটে বলটা যদি মাইনাস করে দিত ডি বক্সের সামনে, যেখানে সিমিওনে ওয়েট করছিল না, আই থিঙ্ক কেউ একটা বা ডিপল কেউ একটা ওয়েট করছিল, ও নিজেই সেই শটটা নিতে গেল। তো এই কিছু কিছু ছোটো ছোটো মোমেন্টস ছাড়া এমবাপের একটা সারা ম্যাচে ওই একটা পেনাল্টি বক্সে দুর্দান্ত রান নেওয়া, যেখান থেকে পেনাল্টিটা আসে, এটা বাদ দিয়ে সারা ম্যাচে কিন্তু কিছুই নেই। কিন্তু যে জিনিসটা নিয়ে আলটিমেট কন্ট্রোভার্সি হলো, সেটা হচ্ছে জুলিয়ান অ্যালভারেজ যে পেনাল্টি তাতে গোল করলো টাইব্রেকারে, সেটা ডাবল টাচ কিনা। থিবো কোর্তোয়ার ইন্টারভিউতে থিবো কোর্তোয়া বলছে, আমি এজ এ গোলকিপার পরিষ্কার বুঝতে পেরেছিলাম বলটা ডাবল টাচ, নাহলে ওইভাবে বলটা যায় না। ভিডিওতে যেটুকু দেখা গেছে, যেটুকু অ্যানালিসিস্টরাও বলেছে, যে হিউজ কোনো টাচ হয়তো নেই, বাট ডাবল টাচ হওয়ার চান্সেস ছিল। এখন দেখুন, প্রবলেমটা যেটা হচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশনস, এমন অনেক রুলস আছে যেগুলো আমরা সাধারণ দর্শক হিসাবে হয়তো জানি না, কারণ ওই ঘটনাগুলো এতটাই রেয়ার ঘটে যে সেই রুলটাও আছে, এই রকম ঘটনা আমাদের জানার নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে, ভিএআর বলুন, রেফারিং বলুন, বা ফিফা, ইউএফা, এরা এতটাই, মানে কি বলবো, যে কনসিস্টেন্সি এতটাই, তারা এই সব ডিসিশান নেওয়ার ক্ষেত্রে ইনকনসিস্টেন্ট। এই সব ক্ষেত্রে আমার এই শব্দটা আটকে গেছিলো বলে একটু ভাবতে হচ্ছিলো, টিপিক্যাল মি। ইনকনসিস্টেন্ট এতটাই যে এরা কখনো যে ডিসিশানটা নেয়, পরবর্তী ম্যাচে হয়তো সেম সিচুয়েশানে ওরা অন্য ডিসিশান নেয়। দেখুন, ওয়ার্ল্ড কাপ ফাইনালে বা আই থিঙ্ক এগেনস্ট পোল্যান্ড, যেখানে মেসি কিন্তু পেনাল্টি নিতে গিয়ে এর থেকেও বড় ডাবল টাচ হয়েছিল, সেটা ভিডিওতে আছে, ওয়ার্ল্ড কাপের কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে আপনি দেখতে পাবেন, যেখানে মেসির ডাবল টাচ হয়েছিল পায়। সেই হিসাবে গোলটা রুলড আউট হওয়ার কথা, কিন্তু হয়নি। কালকে ডাবল টাচ হয়েছে না হয়নি সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি, কারণ ওরম কোনো টেকনোলজি, যেমন ক্রিকেটের স্নিকও থাকে, ব্যাটে বল লেগেছে কি না তার একটা গ্রাফ উঠে যায় ব্যাটে বল লাগলে বা টাচ করলে, বা বল কোথাও টাচ করলে একটা গ্রাফ দেখবেন ওঠে, যদিও সেটাও 100% ফ্রুটফুল নয়, কিন্তু ওঠে। তো সেরকম কোনো টেকনোলজি কিন্তু ফুটবলে ইউজ হয় না, তারা সিম্পলি ওটাকে জুম করে দেখার চেষ্টা করে এইভাবে। ইভেন স্নিকও যদি থেকেও থাকে, সেটা পাবলিকলি ফিফা বা ভার শো করে না, সেটা তাদের অ্যানালিসিস টিমের কাছেই একমাত্র থাকে। কারণ আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম রোনাল্ডোরই বল চুলে টাচ করেছে কি না, এইরকম একটা কিছু কন্ট্রোভার্সি হয়েছিল, যেখানে স্নিকও বলেছিল হয়নি, এরকম হ্যান তেন অনেক কিছু। যাই হোক, তো কন্ট্রোভার্সিয়াল, বাট আমার যেটা দেখে মনে হয়েছে হালকা হলেও টাচ করেছিল, অ্যান্ড রুলস অনুযায়ী ইট ওয়াজ এ কারেক্ট ডিসিশন, বাট ইট ওয়াজ আ আনফর্চুনেট ডিসিশন। ইট ওয়াজ আনফর্চুনেট, যদি এটা রিয়াল মাদ্রিদ হতো তাদের জন্য আনফর্চুনেট হতো, ওদের জন্য আনফর্চুনেট, কিন্তু এখন হয়ে গেছে, কিছু করার নেই। তো রিয়াল মাদ্রিদ সার্ভাইভ করে গেল। আমি সার্ভাইভ এই জন্যই বলছি, বিকজ অ্যাথলেটিকো মাদ্রিদ ওয়াজ অন টপ এই ম্যাচটাতে অন্তত। তো রিয়াল মাদ্রিদ এইভাবেই সার্ভাইভ করে চ্যাম্পিয়ন্স লিগে। এটা বলতে কোনো দ্বিধা নেই যে রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের কপাল দৌড়ে বেড়ায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। তো বাই দ্য ওয়ে, এবার নিজেদের খেলা নিয়ে তো কথা বলতেই হবে। ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল সোসিয়েদাদকে, অনেক দিন পর এই কথাটা বলবো, যে ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল সোসিয়েদাদকে ওল্ড ট্র্যাফোর্ডে রীতিমতো ডেস্ট্রয় করে দিল। এবার অনেকে একটা কথা বলছেন, যে বিশেষ করে কিছু লিভারপুল আর আর্সেনাল সাপোর্টার্সরা, যে রেফারি দুটো পেনাল্টি দিয়েছে, তিনটে অ্যাকচুয়ালি পেনাল্টি দিয়েছে, একটা রিয়াল সোসিয়েদাদকে, দুটো দিয়েছে ইউনাইটেডকে, আরেকটা ইউনাইটেডকে দিয়েছিল, কিন্তু সেটা ভার ওভারটার্ন করে দেয়। ইভেন ডোরগুও বলেছিল যে ওটা পেনাল্টি নয়। তো সেই ক্ষেত্রে তাদের বক্তব্য ম্যানচেস্টার ইউনাইটেডকে টানিয়ে খেলা হয়েছে,
যদি এইটাই হয়, ম্যানচেস্টার ইউনাইটেডকে টানিয়ে খেলা হয়, তাহলে আর্সেনাল ম্যাচের দিন মিকেল মেরিনো আর থমাস পার্থের দুটো রেড কার্ড হওয়ার কথা, তাই না? মানে অন্তত রুলস যা বলে, কারণ ইউনাইটেড এইভাবে সাফার করছে, যে দুটো যে তিনটে পেনাল্টি দেওয়া হয়েছে একদমই ক্লিয়ার কাট। রিয়াল সোসিয়েদাদটা ডিজার্ভিং পেনাল্টি ছিল, অবশ্যই ওখানে ম্যাথাস ডিলিটের কানেক্ট হয়েছে তার সাথে পা পেনাল্টি বক্সে, এবং পরের দুটো। এবার অনেকে যেটা বলছে যে ডোরগুর যে পেনাল্টিটা, ওটাতে ডিফেন্ডারে কিছু করা নেই, কারণ ডিফেন্ডার দাঁড়িয়ে গেছিলো এবং হিসাব মতো ইউনাইটেডের লেফট ব্যাক গিয়ে বলটাকে সরিয়ে দেওয়ার পর গিয়ে কানেক্ট হয়, ডিফেন্ডার এসে তাকে ইন্টেনশনালি ফাউল করেনি, কারেক্ট। আমারও এটা দেখে মনে হয়েছে যে এটাতে ডিফেন্ডারটা তো সত্যি কিছু করার নেই, কারণ সে এসে দাঁড়িয়ে গেছে, ওর আর নড়ার কোনো জায়গা নেই, সে দাঁড়িয়ে গেছে, ওর কিছু করার নেই। ডিফেন্ডারটা ইউনাইটেডের লেফট ব্যাক দর্গু এসে ওখানে ধাক্কা খেয়ে পড়ে যায়। ওই যে বললাম, ফিফা, ইউএফা, ভার এরা এতটাই ইনকনসিস্টেন্ট ডিসিশন দেওয়ার ব্যাপারে, কোনো ম্যাচে তারা যে ডিসিশন দেয় সেটাকে ফলো করতে পারে না পরবর্তী ম্যাচে। আপনারা যদি এই রুলস মেনেই চলেন, তাহলে সেম রুলসেই ক্রোয়েশিয়ার এগেনস্টে ওয়ার্ল্ড কাপে কিন্তু জুলিয়ান অ্যালভারেজেরটা পেনাল্টি হয় না, মনে আছে আপনাদের? কারণ গোলকিপার কিন্তু দাঁড়িয়ে গেছিল, জুলিয়ান অ্যালভারেজ গিয়ে ধাক্কা খেয়েছিল গোলকিপারের সাথে, তো সেটা পেনাল্টি ছিল না, পেনাল্টি দেওয়া হয়েছিল, ঠিক আছে? সেম রুলস এখানে দেওয়া হয়েছে পেনাল্টি, বাট এখানে হঠাৎ দেখছি প্রশ্ন উঠে যাচ্ছে। আমি জানি না কোনো ছোটো লিটিল আর্জেন্টিনিয়ান ওখানে নেই বলে প্রশ্ন উঠছে হয়তো, বাট ইন গেম যদি কথা বলা হয় ম্যাচ নিয়ে, আই থিঙ্ক পুরো সিজনে এই প্রথম, মানে রুবেন অ্যামোরিম আসার পর থেকে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেখানে আমরা ম্যানচেস্টার ইউনাইটেডকে কন্টিনিউয়াসলি দুটো ম্যাচে একটা সেম প্যাটার্নে ফুটবল খেলতে দেখলাম। এগেনস্ট আর্সেনাল ইট উড হ্যাভ বিন 4-2 ইজিলি, কালকের ম্যাচে ইট উড হ্যাভ বিন 7-1 ইজিলি, যা গোল কালকে ইউনাইটেড মিস করেছে 7-1 ইজিলি। তো অবশ্যই তখন সোসিয়েদাদ লাস্টের দিকে ম্যাচ জেতার জন্য অল আউট গেছিলো, তো চান্সেস ক্রিয়েট হয়েছিল, বাট ইট উড হ্যাভ বিন 7-1, হেসে খেলে হতো, বাট সেটা হয়নি, পুয়ার ফিনিশিং হ্যান ত্যান। কিন্তু যে কথা, কয়েকটা প্লেয়ারকে নিয়ে যে কথা বলতে হবে, বেশি লম্বা ভিডিও করবো না, সেটা হচ্ছে ভাই সবার প্রথমে ক্যাসেমিরোকে নিয়ে আমি জানি কথা হবে না, ও ভালো পারফরমেন্স দেওয়ার পরও কথা হবে না, একটা কোনো পারফরমেন্স খারাপ হলে বা টিম একটু খারাপ করলে সেখানে ক্যাসেমিরোকেই পলির পাঠা করা হবে, এটা আমাদের এখন হয়ে গেছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে ইউনাইটেড ফ্যানদেরও আর প্রিমিয়ার লিগের কিছু রাইভালসদেরও, বিশেষ করে প্রিমিয়ার লিগের মিডিয়া তো বটে, ওরা প্রিমিয়ার লিগ ডেকল্যান রাইস ফাইসদের ভুল চোখে দেখতে পায় না। যাই হোক, তো ক্যাসেমিরো, দিস ইজ প্রফেশনালিজম অ্যাট ইজ পিক। আপনি দেখুন ম্যাচের পর ম্যাচ বসে থাকতে হয়েছে তাকে, উগার্তের জন্য, ব্রুনো ফার্নান্ডেজের জন্য, বা টিম কম্বিনেশনের জন্য। দেখুন ব্রুনো ফার্নান্ডেজকে নিয়ে তো কিছু বলার নেই, বাট কিছু কিছু ম্যাচ এমনও গেছে যেখানে হয়তো ক্যাসেমিরোকে নামানো যেতে পারতো, বাট টিম কম্বিনেশন হয়তো কোচ স্যাটিসফাই হচ্ছিল না ক্যাসেমিরোর এই পারফরমেন্স দেখে। কিন্তু এখন রুবেন অ্যামোরিম মেবি রুবেন অ্যামোরিম হয়তো ক্যাসেমিরোর বেস্ট ভার্সনটা খুঁজে পেয়েছে, যে কীভাবে তার সিস্টেমে ক্যাসেমিরো ফিট ইন হতে পারে। ইভেন এটাও হতে পারে ক্যাসেমিরো পর্যন্ত বুঝতে পারছে এবার যে ওর কোন খেলার মধ্যে পরিবর্তনটা আনলে রুবেন অ্যামোরিমের এই সিস্টেমে সে ফিট ইন হতে পারে। এই জন্যই তারা এত বড় প্লেয়ার হয়, এই জন্যই তারা 5টা চ্যাম্পিয়ন্স লিগ জেতে, যারা তাদের খেলার কিছু টেকনিক্যাল দিক তারা পাল্টাতে পারে। দেখুন বেসিকটা তো আর পাল্টানো সম্ভব নয়, কিন্তু যে জিনিসটা তার টিম, তার ম্যানেজার তার থেকে চাইছে সেটা তারা প্রোভাইড করতে পারে, এবং সেটা হচ্ছে। সো ক্যাসেমিরো যে পারফরমেন্স ওয়াইজ কাল কী লেভেলের পারফরমেন্স করেছে, সেটা যখন ক্যাসেমিরোকে তুলে নেওয়া হয় তখন সবার পুরো ওল্ড ট্র্যাফোর্ড যে উঠে দাঁড়িয়ে যে স্ট্যান্ডিং ওভেশনটা কালকে দিয়েছে, সেটা দেখেই বোঝা গেল যে ক্যাসেমিরোর পারফরমেন্সটা কেন কোল্ড লেভেলের ছিল। এরপর যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেভেন। ইউনাইটেড সত্যি আবার একটা এমন প্লেয়ার পেয়েছে যাকে, এখনও বেশি বাড়াবাড়ি করবো না, তবে সত্যি একটা প্লেয়ারকে দেখে মনে হচ্ছে আমরা একটা প্রপার ইয়াংস্টার পেয়েছি, লাইক কোবি মাইনোকে নিয়ে যেরকম আমরা চেষ্টা করছি তাকে একটা ভালো প্লেয়ার তৈরি করার, এবং তৈরি হচ্ছে। তো হেভেনের মধ্যে সেই পোটেনশিয়াল আছে, আর আমার এটাই মনে হয় দিস ইজ দ্য ওয়ে যেখানে ইউ শুড ট্রাস্ট দ্য ইয়াং প্লেয়ার্স। আর বড় সাইনিংয়ের দিকে না গিয়ে গো ফর দিস কাইন্ড অফ সাইনিং, যারা নিজেদের প্রুভ করতে চাইবে, যারা এই জার্সির জন্য খেলতে চাইবে। উই ডোন্ট নিড দোজ পোগবাস, জলাটানস এনিমোর। আমাদের দরকার ইভেন লাইক ব্রুনো, যারা
ছটফট করছে এই ক্লাবটার জন্য কিছু করার জন্য। আই থিঙ্ক উই নিড দিস কাইন্ড অফ প্লেয়ার্স। ম্যাথেস ডিলিট, আমি ম্যাথেস ডিলিটকে ছোটো প্লেয়ার বলছি না, বাট প্রফেশনালিজমের পিক যেটাকে বলে আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে। ব্রুনো ফার্নান্ডেজকে নিয়ে আলাদা করে কী বলবো, মানে ব্রুনো ফার্নান্ডেজ না থাকলে ইউনাইটেড এই সিজনে কী করে নিত, কিছুই করে নিতে পারতো না। ব্রুনো ফার্নান্ডেজ রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এইসব টিমে থাকলে, আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে বলছি, প্রত্যেক সিজনে ব্যালন ডিওর নমিনেশনের নাম থাকতো। আর কেউ মানুন না মানুন, আমি আপনাকে বলছি ব্রুনো ফার্নান্ডেজ অলরেডি ইজ এ ম্যানচেস্টার ইউনাইটেড লেজেন্ড। এই ব্রুনো ফার্নান্ডেজ যদি স্যার অ্যালেক্স ফার্গুসনের টিমে থাকতো না, হি উড হ্যাভ ডিস্ট্রয়েড ফুটবল ওয়ার্ল্ড সিম্পলি। কেভিন ডি ব্রুয়নেকে ভুলে যেতেন আপনারা। কেভিন ডি ব্রুয়নেকে নিয়ে যে মাতামাতিটা করা হয়, কেভিন ডি ব্রুয়নেকে আমি ছোটো করছি না, বাট ব্রুনো ফার্নান্ডেজকে নিয়ে যে মাতামাতিটা করা হয় না, হি ইজ অ্যাজ গুড অ্যাজ কেভিন ডি ব্রুয়নে, অ্যাজ গুড অ্যাজ কেভিন ডি ব্রুয়নে। হয়তো কেভিন ডি ব্রুয়নের ফিনিশিংটা কিছু অর্থে বেটার, তার দুটো পা অসম্ভব ভালো চলে, বাট ব্রুনো ফার্নান্ডেজ বড্ডই আন্ডাররেটেড। আমরা যেটা সে ডিজার্ভ করে আমরা এখনও তাকে দিতে পারিনি, সেই সম্মানটা আমরা এখনও তাদের দিতে পারিনি। প্রিমিয়ার লিগে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, হি ইজ নট অনলি ওয়ান অফ দ্য, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার এই মুহূর্তে প্রিমিয়ার লিগে। মোহাম্মদ সালাহ, ব্রুনো ফার্নান্ডেজ সেম ক্যাটাগরিতে থাকবে। আর যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতেই হবে, নিউক্যাসলে যখন তাকে নিউক্যাসলের ম্যাচের সময় যখন তাকে 32 মিনিটে বসিয়ে দেওয়া হয়েছিল, ওল্ড ট্র্যাফোর্ড ভু করেছিল। আর এই ওল্ড ট্র্যাফোর্ড এখন প্রত্যেকটা ম্যাচে জার্গজিকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করছে, দিস গাই অলসো ডিজার্ভ ইট। এই ছেলেটা দুর্দান্ত পারফরমেন্স। মানে আমি আপনাকে বলছি, যদি রুবেন অ্যামোরিম ঠিক মতো এই টিমটাকে মোল্ড করতে পারে না, জার্গজি ক্যান বি দ্যাট নাম্বার 10 যেটা ইউনাইটেড অনেকদিন ধরে খুঁজছিল। হোয়াট আ ব্রিলিয়ান্ট বল কন্ট্রোল এই প্লেয়ারটার, দুর্দান্ত বল কন্ট্রোল প্লেয়ারটার, তার সঙ্গে ওয়ার্কলোড নিতে পারে। আর আমি দেখুন হাইপ করবো না, মেবি নেক্সট ম্যাচ, তারপরে ম্যাচ ইউনাইটেড আবার খারাপ খেলবে, বাট অনেক দিন পর আমি একটা ম্যাচেতে আবার দেখতে পেলাম একটা সেই টিম ইউনিটি, যেটা সত্যিই দেখতে পাচ্ছিলাম না। এরিক টেন হাগের সময় কিছু খাপছাড়া ম্যাচে দেখা যেত, ফার্স্ট সিজনে দেখা গেছিলো, সেকেন্ড সিজনে দেখা যায়নি। রুবেন অ্যামোরিম যেটা চেষ্টা করছে, যেটা সে স্পোর্টিং সিপিতে করেছে, একটা কালচার বিল্ড করা, সেটা কিন্তু রুবেন অ্যামোরিম এখানে করার চেষ্টা করছে। কিছুটা আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি, যার ফলস্বরূপ গার্নাচোর পারফরমেন্স আপনারা দেখতে পাবেন। হি ইজ প্লেইং ফর দ্যাট টিম, নিজের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের জন্য নয়। সেখানে সে পাস করছে, চেষ্টা করছে অ্যাসিস্ট করার, সে নিজে গোল করারও যেমন চেষ্টা করছে, গোল করানোরও চেষ্টা করছে। আর যেভাবে গোটা টিমটা কালকে রাসমস হয়ল্যান্ডকে পিক করলো, তার খেলাটাকে যেভাবে তারা সাপোর্ট করলো, যেভাবে তাকে সার্ভিস প্রোভাইড করছিল, রাসমস হয়ল্যান্ড খুব তাড়াতাড়ি গোলে ফিরবে। আর আমি খুব শিওর এই কথাটা বলতে পারি, ইউনাইটেড নিড দিস কাইন্ড অফ স্ট্রাইকার। সে এই মুহূর্তে গোল পাচ্ছে না, বাট তার মানে এটা নয় যে সে গোল পাবে না। বাট ইউনাইটেড যদি এই সিস্টেমটাকে রপ্ত করে ফেলতে পারে, রাসমস হয়ল্যান্ড উইল থ্রাইভ ইন প্রিমিয়ার লিগ। আমি বলছি ইউনাইটেডের জার্সিতেই রাসমস হয়ল্যান্ড থ্রাইভ করবে। বাট উই নিড আনাদার স্ট্রাইকার, এটাও ঠিক কথা, উই নিড আনাদার স্ট্রাইকার, যাতে সেই কম্পিটিটিভ একটা ব্যাপার, হেলদি কম্পিটিশনটা টিমের মধ্যে থাকে। এছাড়া আর কাকে নিয়ে কী বলার আছে, প্রত্যেকটা প্লেয়ার দুর্দান্ত খেলেছে কালকে। আই হোপ কি নেক্সট ম্যাচ, আই থিঙ্ক লেস্টারের এগেনস্টে প্রিমিয়ার লিগে ইউনাইটেড শুড কিল লেস্টার, এর বাইরে কোনো কথা নয়। ইউনাইটেড শুড কিল লেস্টার সিটি এই পারফরমেন্সের বেসিসে। সো এটুকুই, আর এর বাইরে কিছু তেমন বলার নেই। আই থিঙ্ক উই আর জাস্ট স্টার্টিং টু সি আ লিটল বিট অফ রুবেন অ্যামোরিমস ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে। বাড়াবাড়ি করবো না, বাট আমার মনে হলো। সো এটুকুই, ভিডিওটা তাতেই অনেকটা লম্বা হয়ে গেল। কী করার, 3টে ম্যাচের ভিডিও নিয়ে কথা বলতে গেলে আর ইউনাইটেড নিয়ে কথা বলতে গেলে একটু তো কথা বেশি বেরিয়ে যায়। তো দেখে নেবেন একটু কষ্ট করে, আজে বাজে কিছু তো বুকিনি, দেখে নেবেন। ইনস্টাগ্রামে উল্টোপাল্টা রিলস দেখার থেকে আই থিঙ্ক। তো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বাই গাইস। কালকে থেকে প্রিমিয়ার লিগের গেম উইক, তো তার সঙ্গে লিভারপুলের EFL কাপ ফাইনালও আছে। সো ভালো ম্যাচেস আছে, আর্সেনাল ভার্সেস চেলসি আছে। সো ভালো ম্যাচেস আছে, উই উইল এনজয় ইট অ্যান্ড দেন উই উইল টক অ্যাবাউট ইট। তো চলুন, টাটা, গুড বাই, সবাই খুব ভালো থাকবেন, টেক কেয়ার।